ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, কারণ এতে আছে 2000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ক্লিক ব্যাকআপ লাইট, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। মহসিন, তুমি আমাকে বলছিলা তোমার আম্মা দেখতে অনেক লম্বা ছিলেন, পাত্রী যেন লম্বা হয়। তুমি বলছিলা তোমার বোনের গায়ের রং শ্যামলা ছিল, পাত্রীর গায়ের রং যেন শ্যামলা হয়। তাকাই দেখো, পাত্রীর শিরিন যেমন শ্যামলা তেমনই লম্বা। এখন বলো, তোমার কি পাত্রীর শিরিনকে পছন্দ হয়েছে? জি, পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আর মহসিনের কথা কি বলবো, সে দেখতে যেমন নায়কের মতো সুন্দর, মনটা তেমনই সুন্দর, একদম মন খোলা একটা মানুষ। বোন শিরিন, তোমার কি মহসিনকে পছন্দ হয়েছে? জি, পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, যেহেতু ছেলে মেয়ে দুইজনকে পছন্দ করছে, তাইলে আর দেরি না করে বিয়ের তারিখটা ঠিক করে ফেলেন। বিয়ের তারিখ ঠিক করার আগে দেনা পাওনার হিসাবটা ঠিক করে নিলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, বলো তোমাকে কি কি দিতে হবে, কি কি নিবা তুমি? আমাকে কিছুই দিতে হবে না, বরং আমি আপনাদেরকে দিব। বলেন আপনারা কি চান? তুমি আমাদেরকে দিবা মানে কি দিবা? এই বিয়েতে শিরিনের শাড়ি, গয়না, কসমেটিক্স সহ যা লাগে সব আমি কিনে দিব। বিয়ের অনুষ্ঠান করতে যত টাকা খরচ হবে সব টাকা দিব আমি। আর আপনাদের মেহমানদারি করতে, অনুষ্ঠান করে লোকজন খাওয়াতে যত টাকা খরচ হয় সব টাকা দিব আমি। মোট কথা, আপনাদের মেয়ের বিয়েতে আপনারা একটা টাকাও খরচ করতে পারবেন না, সব টাকা দিব আমি। এটা তুমি কি বলছো মহসিন? আমার মেয়ের বিয়েতে টাকা খরচ করার দায়িত্ব তো আমার, তুমি কেন টাকা খরচ করতে যাবা? না, মেয়ের বিয়েতে টাকা খরচ করা একজন বাবার দায়িত্ব না। দেখেন, আপনারা আপনাদের মেয়েকে জন্ম দিচ্ছেন, তাকে বড় করছেন, লালন পালন করছেন, লেখাপড়া শিখাইছেন, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে গেছেন। এই জন্য আপনাদের অনেক টাকা খরচ হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। এখন তাকে আমার কাছে বিয়ে দিবেন, আর আমার বাড়িতে গিয়ে সে কি করবে? আমার সেবা যত্ন করবে, আমাকে রান্না করে খাওয়াবে, আমার ঘর বাড়ি সব ঠিক রাখবে, আমার বাচ্চা কাচ্চার মা হবে, তাদেরকে লালন পালন করবে, তাদেরকে বড় করবে। মোট কথা, বিয়ের পর শিরিন যা যা করবে সব আমার জন্য করবে। আমি আমার দরকারে শিরিনকে বিয়ে করছি, আর যেহেতু আমার দরকারে আমি শিরিনকে বিয়ে করছি, সেহেতু আপনি কেন বিয়ের খরচ দিবেন? আপনি আপনার মেয়েকে কষ্ট করে লালন পালন করে বড় করছেন, আর যেহেতু তাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব, আমার দায়িত্ব শুরু, তাই বিয়ের খরচটা আমি দেব। আরেকটা কথা, এই বিয়েতে আপনারা কোনো আত্মীয় স্বজন দাওয়াত করতে পারবেন না। এই বিয়ের একমাত্র গেস্ট হবে সব এতিমরা। বাবা, উনি কি বলতেছে? আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন অনেকেই তো আছে, তাদেরকে দাওয়াত না দিয়ে এতিমদেরকে দাওয়াত দেবো কেন? দেখো শিরিন, তুমি যদি তোমাদের ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনকে দাওয়াত দাও, তারা আসবে এখানে পেট ভরে খেতে আর বিয়েতে দোষ ধরতে। তাছাড়া তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা তো এমনিতেই ভালো ভালো খায়, আর যারা এতিম তারা 3 বেলা পেট ভরে খেতেই পারে না, ভালো ভালো খাওয়ার কথা তো তারা চিন্তাই করতে পারে না। আর সেই জন্য এতিমদের যদি আমরা দাওয়াত করি, তারা আমাদের বিয়েতে এসে পেট ভরে খাবে আর আমাদের জন্য মন ভরে দোয়া করবে। এই জন্য শুধু আমাদের বিয়ে না, আমি মনে করি সব বিয়ের প্রধান গেস্ট হওয়া উচিত এতিমরা। যাই হোক, এই বিয়ের সব খরচ দিব আমি, আর এই বিয়ের একমাত্র গেস্ট হবে এতিমরা। যদি এই দুটা শর্ত আপনারা মেনে নিতে পারেন, তাহলে আমি এই বিয়েতে রাজি। বুঝতে পেরেছি, আমার শর্তে আপনারা রাজি না। ঘটক আপা, চলেন। আরে না না, তোমার কোথাও যাইতে হবে না। আমি বুঝতে পারছি তুমি অত্যন্ত ভালো ছেলে, তোমার সব শর্তে আমি রাজি। তোমার কাছেই আমার মেয়ের বিয়ে দিব। কি বাসার চাচা, বলছিলাম না মহসিনের মন খোলা, এবার প্রমাণ পেলেন তো? আসলেই আমাদের হবু জামাইয়ের মন একেবারে খোলা।
খবরদার, তুমি আমাকে টাচ করবে না। আমি তোমার স্ত্রী, আমি তোমাকে কেন টাচ করতে পারবো না? ও মাই গড, তুমি বিয়ের আগে অন্য একটা মেয়ের সাথে প্রেম করতে, তাই না? নিজের ইচ্ছে তুমি বিয়ে করো নাই, এর জন্য তুমি আমাকে টাচ করতে দিতেছো না। হায় আল্লাহ, আমি শেষ, আমার জীবন শেষ। এই বাসর রাত নিয়ে আমি কত স্বপ্ন দেখছি, সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। 24 বছর ধরে বাসর ঘর করার জন্য অপেক্ষা করতেছি। শুনছি অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়, কিন্তু আমার অপেক্ষার ফল এরকম তিতা হইলো কেন? এই বলো, বিয়ের আগে তুমি কোন মেয়ের সাথে প্রেম করছো, কেন প্রেম করছো? আর বিয়ের আগে তুমি যে প্রেম করছো আমাকে বলো নাই কেন? এই চুপ করো তো শিরিন, বিয়ের আগে কারোর সাথে প্রেম করা তো দূরের কথা, আমি কোনো মেয়ের সাথে ভালোভাবে কথাই বলি নাই। কি বললা? তুমি বিয়ের আগে কোনো মেয়ের সাথে প্রেম করো নাই? তাহলে আমাকে কেন বলতেছো আমি টাচ করতে পারবো না তোমাকে? কারণ এখনো তোমাকে আমি কাবিনের টাকা বুঝাই দিই নাই। তোমার আমার বিয়েতে কাবিন ধরা হয়েছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা নগদ উসুল তোমাকে আমি বুঝাই দিব, তারপর তুমি আমাকে টাচ করতে পারবা, তার আগে না। আরে কি বলতেছো তুমি? কাবিনের 10 লক্ষ টাকা তুমি কবে দিবা? সেটার জন্য কি আমরা বাসর ঘর না করে বসে থাকবো নাকি? আমার কাবিনের টাকা লাগবে না, আসো তো বাসরের কার্যক্রম শুরু করি। না শিরিন, তোমার কাবিনের টাকা না লাগতে পারে, কিন্তু তোমাকে কাবিনের টাকা বুঝাই দেওয়া আমার দায়িত্ব। কাবিনের টাকা তোমার হক, আর তোমার হক তোমাকে বুঝাই না দেওয়া পর্যন্ত আমাকে স্পর্শ করতে দিব না। আল্লাহ না করুক, কাবিনের টাকা তোমাকে বুঝাই না দিয়ে যদি তোমাকে আমি স্পর্শ করি আর কালকে সকালবেলা আমি মারা যাই, তাহলে তো আমি মরার পরেও দাবির নিচে থাকবো। না না, এটা আমি পারবো না। একটু অপেক্ষা করো, কাবিনের টাকা আসতেছে। কাবিনের টাকা আসলে তোমাকে আমি কাবিনের টাকা বুঝাই দিব, তারপর আমরা বাসর করবো। 24টা বছর ধরে তো অপেক্ষাই করতেছি, আয় আল্লাহ জানে আমার বাসর করতে আরো কতক্ষণ অপেক্ষা করতে হয়। মহসিন ভাই, আরে দরজা খোলা আছে, তাড়াতাড়ি আয়। এতক্ষণ লাগে তোদের আসতে? আরে মহসিন ভাই, আপনি বললেন না মালা বানাইতে, ওই মালা বানাইতে গিয়ে তো দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন মালা কই, তাড়াতাড়ি দে। মালাটা বেশ সুন্দর হয় না রে? যাই হোক, এই যে এইবার তুমি আমাকে টাচ করতে পারো। শুধু টাচ না, চাইলে আমার উপর ঝাঁপাইও করতে পারো। কেমনে? তোমার দাঁড়ায় আছে, যা। ঠিক আছে ভাই, আসি। বেস্ট অফ লাক। বলতে না কেন? কিন্তু বিপদ হয়ে যেতে পারে। মুরব্বী মানুষ রে। আরে আপনারা থামেন, এরকম কাঁদতেছেন কেন? আপনারা খারাপ। ভাবি, আমরা এই এলাকারই ছেলে। আমাদের বিল্লাল চাচা রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ছে, এই কারণে এখানে নিয়ে আসছি। আশ্চর্য, একটা লোক মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে নিয়ে আপনারা এইখানে নিয়ে আসছেন কেন? তাকে হাসপাতালে নিয়ে যাবেন, এটা কি হাসপাতাল নাকি? ভাবি, আমরা জানি এটা হাসপাতাল না, এটা মহসিন ভাইয়ের বাসা। বিল্লাল চাচা ডাইনামে আমার সামনে বিছে, আপন বলতে কেউ নাই। এই বিল্লাল চাচা যখন কোনো সমস্যা করতো, আপদ বিপদ হইতো, তখন মহসিন ভাই তার বাসায় এসে দাঁড়াইতো। এখন এই বিল্লাল চাচারে যে হসপিটালে নিয়ে যাবো, চিকিৎসা বাবদ যে টাকা পয়সা লাগবো, এটা মহসিন ভাই স্যার আর কেউ দিব না। এই কারণে মহসিন ভাইয়ের বাসায় নিয়ে আসছি। ও ভাবি, মহসিন ভাই কই? মহসিন ভাই কই? আপনি একটু মহসিন ভাইকে ডাক দেন। ও মহসিন ভাই, মহসিন ভাই, মহসিন ভাই, মহসিন ভাই। কি হয়েছে? কি রে, বিল্লাল চাচার কি হয়েছে? মহসিন ভাই, সর্বনাশ হয়ে গেছে। বিল্লাল চাচা অজ্ঞান হয়ে পড়ছে, তার অবস্থা বেশি ভালো না। কি?
বিল্লাল চাচা ওখানে কি হয়েছে? বিল্লাল চাচা, আরে আমার বিল্লাল চাচা কি হয়েছে? আল্লাহ, এদিকে আসো, কি হয়েছে কি? তুমি এইভাবে কান্নাকাটি করতেছো, মনে হচ্ছে সে তোমার বাপ লাগে। আরে সে আমার বাবা না লাগলেও আমার বাবার মতো। আমাকে যেখানে দেখতো সেখানেই বলতো, মহসিন বাবা কেমন আছো? সেলিম তোরা দাঁড়ায় আছিস কেন? বিল্লাল চাচাকে নিয়ে হাসপাতালে যা। ভাই চাচারে যে হাসপাতাল লইয়া যাবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। হায় হায়, আমার কাছে তো ক্যাশ টাকা নাই। কি, আচ্ছা ঠিক আছে, এই আংটিটা নিয়ে যা, আংটিটা বিক্রি করে বিল্লাল চাচার চিকিৎসা কর। এই কি করতেছো তুমি? আংটি দিচ্ছ কেন? তুমি কি ভুলে গেছো এটা আমাদের বিয়ের আংটি? ভুলে যাবো কেন? আমি জানি এটা আমাদের বিয়ের আংটি। আমার বাবা তোমাকে বিয়েতে এটা উপহার দিছে, এটা আমাদের বিয়ের স্মৃতি। আরে দেখো স্মৃতি, আংটি গেলে আংটি পাবো, বিল্লাল চাচার জীবন চলে গেলে আমরা কি বিল্লাল চাচাকে জীবনে পাবো? বিল্লাল চাচার জীবন বাঁচাইতে আমি শুধু আংটি কেন, আমার নিজের জীবন পর্যন্ত দিতে পারি। খবরদার মহসিন, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, আমার বাবা তোমাকে যে আংটি দিছে তুমি এই আংটি তাদেরকে দিতে পারবে না, এভাবে দান করতে পারবে না। দরকার হলে ব্যাংক থেকে টাকা উঠে দাও, তাও এই স্বর্ণ দিতে পারবে না। সেদিন আজকে যে শুক্রবার, তুমি ভুলে গেছো ব্যাংক বন্ধ। তার মধ্যে বুথ এত দূরে, আমি যদি টাকা তুলতে যাই বুথে আমার চাচা মারাই যাবে। সেলিম তুই আর দেরি করিস না, আংটিটা নিয়ে হসপিটালে যা, আমি বুথ থেকে টাকা তুলে নিয়ে আসতেছি, তাদের যা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বিল্লাল চাচাকে আল্লাহ বাঁচাবে, আল্লাহ। এই তুমি আমাদের বিয়ের আংটিটা দিয়ে দিলা? তুমি কি পাগল? আমি পাগল না শিরিন, আমি মানবতার ফেরিওয়ালা। তোমার ব্যাংকের কার্ড কোথায়? Oh my God! হ্যালো সেলিম, বিল্লাল চাচার কি অবস্থা? মহসিন ভাই, বিল্লাল চাচার অবস্থা ভালো না, ডাক্তার বলতেছে রক্ত লাগবে। আরে বেটা, রক্ত লাগলে কোনো সমস্যা নাই, যত ব্যাগ রক্ত লাগে আমি দিব, তারপরে বিল্লাল চাচাকে বাঁচাইতে হবে। আমি জানতাম মহসিন ভাই আপনি রক্ত দিবেন, এই কারণেই তো এত রাতের বেলা আপনারে কল দিচ্ছি। আচ্ছা ভাইজান, আপনার কি রক্তের গ্রুপ এ পজিটিভ? না, আমার রক্তের গ্রুপ তো এ পজিটিভ না, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। হায় হায় রে, তাহলে তো ভাই আপনি রক্ত দিতে পারবেন না। বিল্লাল চাচার রক্তের গ্রুপ তো এ পজিটিভ, এ পজিটিভ রক্ত লাগবো। এটা তো একটা সমস্যা হয়ে গেল। আচ্ছা তুই ফোন রাখ, আমি দেখি ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে ভাই, আপনি একটু দেখেন, রক্ত ম্যানেজ হলে আমার একটু জানায়েন। শিরিন, এই শিরিন, এই তোমার রক্তের গ্রুপ কি? হ্যাঁ, রক্তের গ্রুপ কি তোমার? তুমি এইভাবে টাকাটাকি করতেছো কেন? আরে রক্তের গ্রুপ কি সেটা বলো। এখন মাত্র ভোর রাত, এত আগে আমাকে উঠাইছো কেন? সকালবেলা জিজ্ঞেস করতে রক্তের গ্রুপ কি? আরে বাবারে, সকালবেলা জানা গেলে তো হইতোই, এখন রক্ত লাগবে জন্য এখন জিজ্ঞেস করতেছি। তোমার রক্তের গ্রুপ কি সেটা বলো। আমার রক্তের গ্রুপ এ পজিটিভ হয়েছে, এখন ঘুমাইতে দাও। কি বললা? এ পজিটিভ? শুকুর আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি উঠো, চলো হসপিটালে চলো, রক্ত দিতে হবে। হাসপাতালে যাবো মানে? এই ভোর রাত্রে আমি হাসপাতালে যাবো কেন? আরে আজকে বিল্লাল চাচারে হসপিটালে নিয়ে গেল না, ডাক্তার বলছে বিল্লাল চাচারে বাঁচাইতে হলে এ পজিটিভ রক্ত লাগবে। তোমার রক্তের গ্রুপ যেহেতু এ পজিটিভ, তুমি রক্ত দিয়ে বিল্লাল চাচাকে বাঁচাবা, চলো। ও লাগো, এসব কি বলো? না না না, আমি রক্ত দিতে পারবো না। কেন? আমি রক্ত দিলে আমার শরীর থেকে রক্ত কমে যাবে না, তারপর আমি দুর্বল হয়ে যাবো, আমি অসুস্থ হয়ে যাবো। আরে তুমি দুর্বল হবা না, একজন সুস্থ স্বাভাবিক মানুষ বছরে 3 বার রক্ত দিতে পারে, আর তার জীবদ্দশায় কমপক্ষে 120 বার রক্ত দিলে তার কোনো সমস্যা হয় না। তুমি তো সারা জীবনে একবার রক্ত দাও নেই, তোমার রক্ত দিলে কিছুই হবে না। আর তাছাড়া রক্ত দান করার 48 ঘন্টার মধ্যে দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। নিয়মিত রক্তদান করলে হৃদরোগের ঝুঁকি কমে। তুমি যত কিছুই বুঝাও, আমাকে বললে কিচ্ছু হবে না, কারণ আমি রক্ত দিব না, আমার ভয় লাগে। শিরিন, ভয়কে জয় করো, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাইতে হবে। আরে আমাকে দিয়ে হবে না, তুমি কেন বুঝতেছো না? আমি ইনজেকশন দেখলে ভয় পাই। ইনজেকশন আমার হাতের ভিতরে ঢুকায় রক্ত নিবে, ও মা গো, আমার শুনলেই কেমন ভয় লাগতেছে। না না, আমি পারবো না, তুমি আমাকে জোটাজুটি করো না প্লিজ। শিরিন, ইনজেকশনকে ভয় পাওয়ার কি আছে? তোমার কাছে মনে হবে একটা ছোট্ট পিঁপড়া তোমাকে কামড় দিয়েছে, কিচ্ছু হবে না। এইসব মূলা ঝুলায় কোনো লাভ হবে না। আমি ইনজেকশনের আগে দিছি, আমি জানি ইনজেকশনে কি ব্যথা লাগে। আমি কোনো রক্ত দিতে পারবো না, তুমি অন্য কারো ম্যানেজ করো। আরে এই ভোর রাতে আমি এ পজিটিভ রক্তের গ্রুপ ওলা কাকে ম্যানেজ করব? বুঝছি, এমনি কাজ হবে না তো। আপসে কাজ না হলে জোর করে তোমার নিব আমি। আসো আসো আসো, রক্ত তোমাকে দিতেই হবে। আল্লাহ, তোমার কাছে লাখো লাখো শুকরিয়া, তুমি বিল্লাল চাচারে সুস্থ করে দিছো। কি ব্যাপার শিরিন, তুমি একজন মানুষের রক্ত দিছো, রক্ত দিয়ে জীবন বাঁচাইছো, খুশিতে তোমার নাচার কথা, তুমি এরকম কাঁদতেছো কেন?
জানবো না তো কি করবো? ইনজেকশন হাতের মধ্যে ঢুকায় কতগুলো রক্ত নিয়ে গেল। এখন আমার শরীরটা কেমন লাগতেছে, মাথা বনবন করতেছে, আমি হাতটা ব্যথা নাড়াইতে পারতেছি না। চাপো মামা যান। উফ, কান্নাকাটি বন্ধ করো তো। মানুষের উপকার করার জন্য নিজের বউরে এত বড় ব্যথা তুমি দিতে পারলা? হ্যাঁ পারলাম। তোমার ব্যথায় একজন মানুষের জীবন বেঁচে গেছে, এটা ভালো না? একটা কথা মাথায় রাখবা, এই ব্যথা থেকে জীবন অনেক বড়। তুমি একজন মানুষের জীবন বাঁচাইছো, এটা ভেবে বুক ভরে নিঃশ্বাস নাও। কারণ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমার তো মনে হয় জীবনের প্রথম তুমি কোনো ভালো কাজ করলা। এই এই বাবা, দাঁড়ান তো, দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান। চিন্তা কাঁপতেছে কেন? এই কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? কি নাম তোমার? আমার নাম সাব্বির। তো তুমি এরকম রাস্তায় বসে কাঁদতেছো কেন, কি হয়েছে? সামনে আমার মেট্রিক পরীক্ষা, আজকে ফর্ম ফিলাপের লাস্ট ডেট। এখনো ফর্ম ফিলাপের টাকা জোগাড় করতে পারি নাই। আমার মনে হয় পরীক্ষা দিতে পারবো না। আরে কান্নাকাটি বন্ধ করো। টাকার জোগাড় হয় নাই কেন? তোমার আব্বা আমাকে বলো নাই টাকার কথা? চলো। আমার বাবা নাই, মা আছে। মানুষের বাসায় বাসায় কাজ করে, যে বাসায় কাজ করে সে বাসায় এখনো বেতন দেয় নাই। সে কারণে আমার মা আমারে ফর্ম ফিলাপের টাকা দিতে পারে নাই। আমার মনে হয় আমি ফর্ম ফিলাপ করতে পারবো না। আরে আচ্ছা, তোমার ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে? 14,500 টাকার মতো। 14,500 না? কি করতেছো? আমার কাছে তো 5,000 টাকার বেশি নাই। শিরিন, তোমার কাছে না টাকা আছে? ব্যাগে দেখলাম 10,000 টাকা দাও তো। এক্সকিউজ মি, আমি অনলাইনে শাড়ি অর্ডার করছি, আজকে ডেলিভারি হবে। 10,000 টাকা আমি আলাদা করে শাড়ির জন্য রাখছি। তোমার আমি এই টাকা দিব কেন? আরে শোনো নাই, সাব্বির টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারতেছে না। তোমার টাকাটা দাও, ওকে দিয়ে দিও, ফর্ম ফিল আপ করুক। আমি কেন ওকে টাকা দিব? ও কি আমার ভাই লাগে নাকি আত্মীয় স্বজন লাগে? তুমি এদেরকে চিনো? এরা রাস্তাঘাটে এসে এইসব নাটক করে, এগুলা স্ক্যাম। আমি এদের খুব ভালো মতো চিনি, তুমি চিনো না? এই খবরদার, একদম ফালতু কথা বলবা না। সাব্বিরকে দেখে কি মনে হয় যে ও নাটক করতেছে? ওর চোখের পানি দেখলে কি মনে হয় যে ও নাটক করতেছে? ছেলেটা সারা জীবন কত কষ্ট করে লেখাপড়া করছে, মেট্রিক পরীক্ষা দিবে, সুন্দর ভবিষ্যৎ গড়বে, কত স্বপ্ন দেখছে। আর এখন যদি সামান্য কিছু টাকার জন্য ম্যাট্রিক পরীক্ষা দিতে না পারে, ওর মনটা ভেঙে যাবে না? ও পড়াশোনা ছেড়ে দিবে, ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। সামান্য কিছু টাকার জন্য একটা ছেলের শখ, আশা, ভবিষ্যৎ এগুলো আমি নষ্ট হতে দিব না। তুমি অনলাইনে ড্রেস অর্ডার করছো, সেটা আজকে না কিনলে আরেকদিন কিনতে পারবা, কিন্তু আজকে যদি ফর্ম ফিল আপ না করতে পারে, ওর জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যাবে। তুমি বুঝতে পারতেছো? প্লিজ তুমি আমাকে টাকাটা দাও, আমি সাব্বিরকে দিয়ে দিই। আমি বাসায় গিয়ে তোমাকে সব টাকা ফেরত দিয়ে দিব। থাক, তোমার আর কোনো টাকা ফেরত দিতে হবে না। আমার টাকার পিছনে পড়ছো না? নিজের জন্য কোনো কিছু রাখো না, সবারই সব দিয়ে দিবা। নাও নাও দাও, সবারই বিলায় দাও। হ্যাঁ সাব্বির, এখানে 15,000 টাকা আছে, আশা করি তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে। আপনি অনেক ভালো উপকার করছেন। আপনার উপকার আমি জীবনে ভুলব না। আমি আপনার সার্টিফিকেট হয়ে থাকবো ভাই। যাও যাও যাও, তাড়াতাড়ি স্কুলে যাও, ফর্ম ফিল আপ করতে হবে, দেরি হয়ে যাবে। আপনি নাম্বার আর ঠিকানা দেন, আমি যখন লেখাপড়া কইরা বড় অফিসার হবো তখন সব টাকা আমি আপনাকে দিয়ে দিব। আমার টাকা আমাকে ফেরত দিতে হবে না। তুমি পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবা, রেজাল্ট করার পরে সেই রেজাল্টের খবর নিয়ে আসবা, মিষ্টি নিয়ে আসবা সাথে। আমার নাম হচ্ছে মহসিন, এই এলাকায় থাকি। ঠিক আছে? ঠিক আছে ভাই। এখন তাড়াতাড়ি যাও, ফর্ম ফিল আপ করো, যাও। দেখছো শিরিন, অল্প কিছু টাকা পেয়ে ছেলেটা কত খুশি হয়েছে। এই টাকা দিয়ে তুমি হয়তো শাড়ি কিনতা, শাড়িটা হয়তো পরতা বা পরতা না, তারপরে আলমারিতে ফেলে দিতা, কয়েকদিন পরে শাড়ির খোঁজও রাখতা না। আর এই টাকাটা পেয়ে ছেলেটার হয়তো জীবনটাই বদলে যাবে। টাকা পাওয়ার পরে ছেলেটার মুখে যে হাসি আর আনন্দ আমি দেখতে পাইলাম, কি যে শান্তি লাগতেছে, এই শান্তি কোটি টাকা দিয়ে তুমি কিনতে পারবে না। চলো বাসায় গিয়ে তোমার টাকা আমি দিয়ে দিচ্ছি, আসো। লাগবে না, ওঠো বাবা, চলেন।
জামাই, আমার মেয়ে তোমার সাথে কি নিয়ে ঝগড়া করছে একবার খালি বলো, মাইরে আর হাড্ডি গুড্ডি গুঁড়া করে দিব। আব্বা, আপনার মেয়ে আমার সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া করে নাই। কি বলো জামাই, তোমার সাথে ওর ঝগড়াঝাটি হয় নাই? তাহলে যে তুমি এত তাড়াতাড়ি ফোন করে আসতে বললা, ঝগড়া যদি নাও থাকে তুমি কি আমার মেয়ে অসুস্থ? না মা, আমি অসুস্থ না, আমাকে ঠিকঠাক মতো দেখো, আমি একদম সুস্থ আছি। তাই তো, আসলেই তো, তোরা তো দেখে মনে হইতেছে তুই একদম ফিট আছিস, কোনো অসুখ নাই। জামাই, কথা বলো না কেন? তাহলে তুমি আমাদেরকে এত তাড়াতাড়ি কেন আসতে বলছো? আপনাদেরকে তাড়াতাড়ি আসতে বলছি কারণ আব্বা আম্মা আপনাদের দুজনের জন্যই সারপ্রাইজ আছে। তাই নাকি? কি সারপ্রাইজ জামাই? আপনারা একটু সরে আসেন, দেখাচ্ছি। এই যে আব্বা, এই হলো আপনার সারপ্রাইজ মোটরসাইকেল। বাহ, খুবই ভালো লাগছে জামাই। এই বাইক তুমি চালাইলে তোমার একদম নায়কের মতো লাগবে। ধন্যবাদ আব্বা, কিন্তু এই বাইকটা আমি চালাবো না, চালাবেন আপনি। আমি চালাবো মানে? জি আব্বা, আপনি চালাবেন, কারণ এই বাইকটা আমি আপনার জন্য কিনছি। এই নেন চাবি। কি বলো জামাই, তুমি তোমার শ্বশুরকে বাইক দিতেছো? জি আম্মা জান, আপনার জন্য সারপ্রাইজ আছে। শিরিন, আমার গিফটটা নিয়ে আসো। বিয়ের সময় তো তাড়াহুড়ার মধ্যে আপনাদের কিছু দিতে পারি নাই, তাই আব্বার জন্য বাইক আর আপনার জন্য এই মোবাইলটা। এই যে মোবাইল। জামাই, তুমি কিন্তু আমার সবার সামনে ছোট করতেছো। তুমি আমার মেয়ে জামাই, কোথায় আমরা তোমার মোটরসাইকেল দিব, মোবাইল দিব, তা না উল্টা তুমি আমাদেরকে মোটরসাইকেল দিতেছো, মোবাইল দিতেছো, কারণটা কি? আব্বা, আপনার বাসা থেকে অফিস অনেক দূরে, আর আপনি প্রত্যেকদিন বাসে করে অফিসে যান, আপনার তো অনেক কষ্ট হয়। আর শিরিনের কাছ থেকে শুনছি আপনি বাইক চালাতে পারেন, তাই আপনার একটা বাইক গিফট করলাম। এখন থেকে কষ্ট করে বাসে আর অফিসে যাইতে হবে না, এখন থেকে অফিসে যাবেন বাইকে করে। আর আম্মা, আপনার মেয়েটা আপনার কত আদরের, তার বিয়ে হয়ে গেছে, আপনার কাছ থেকে কত দূরে দূরে থাকে। আপনার শিরিনরে দেখতে মন চাইবে, কথা বলতে মন চাইবে, যখনই দেখতে মন চাইবে, কথা বলতে মন চাইবে, ভিডিও কল দিবেন, দেখবেন, কথা বলবেন। এই জন্য আপনার একটা দামি মোবাইল কিনে দিলাম। মহসিন ভাই, আপনি কি মানুষ না অন্য কিছু কোন তো? হ্যাঁ, আরে কয়দিন আগে আমি আমার শ্বশুরের কাছ থেকে মোবাইল, টিভি, ফ্রিজ নিলাম, আর উল্টা আপনি আপনার শ্বশুরে এগুলা দিতেছেন, ঘটনা কি কোন তো? নবন ভাই দেখেন, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আমি কি ওনাকে দিতাম না? আজকে যদি আমার আম্মা বেঁচে থাকতো আমি কি আমার আম্মাকে দিতাম না? আমাদের সমস্যা কি জানেন? আমরা শ্বশুর শাশুড়িকে কখনো নিজের বাবা মা মনে করি না, শ্বশুর শাশুড়িকে সবসময় বউয়ের বাবা মা মনে করি। আমরা ভাবি আমরা জামাই, শ্বশুর শাশুড়ি সবসময় শুধু আমাদেরকে দিবে আর দিবে। কেন রে ভাই? একজন শ্বশুর শাশুড়ির সব থেকে বড় যে সম্পদ তার মেয়ে, তাকেই তো আমাকে দিয়ে দিচ্ছে, আর কি চাই? এই জন্য জামাইয়ের উচিত শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো দেখা, এবং বাবা মাকে কিছু দিলে সমানভাবে শ্বশুর শাশুড়িকেও দেওয়া উচিত। বাবা মাকে খুশি রাখা যেমন একজন ছেলের দায়িত্ব, তেমনি শ্বশুর শাশুড়িকে খুশি রাখা তার মেয়ের জামাইয়ের দায়িত্ব। আর তাহলেই সে সত্যিকারের মানুষ। আব্বা, আম্মা, আমার কাছে টাকা পয়সা, স্বর্ণ গয়না এগুলো মূল্যবান না, আমার কাছে মূল্যবান হচ্ছে দোয়া আর ভালোবাসা। তাই আমি আপনাদের কাছে টাকা পয়সা, স্বর্ণ গয়না এগুলো কিছুই চাই না, আমি চাই সবসময় আপনাদের দোয়া আর ভালোবাসা। মহসিন ভাই, আমি আপনার কথা শুনে বুঝতে পারছি, আমি আমার শ্বশুরের কাছ থেকে যে মোবাইল, টেলিভিশন, ফ্রিজ এগুলো নিছি, আমি আসলে কাজটা ঠিক করিনি। আর আমার শ্বশুর এখন বেকার, আসলে বলতে গেলে তার হাতে কোনো কাজ নাই, মানে শুধুমাত্র আমার জোরাজুরিতেই অনেক কষ্ট করে এগুলো উনি ম্যানেজ করে দিছেন। আমি আপনার কথা দিতেছি, আজকের দিনের মধ্যেই যা যা আনছি আমি সব কিছু আমার শ্বশুরে ফেরত দেব। তাই আপনি যদি কিছু মনে না করেন ভাই, আমি একটা কথা বলতে পারি? মানে এই যে আপনার যে উপহার দেওয়া মোটরসাইকেলটা সহ আপনার শ্বশুর শাশুড়ির সাথে আপনার সাথে আমি একটা ছবি তুলতে পারি? ছবি তুলবেন কেন? এই ছবিটা আমি ফেসবুকে পোস্ট করব, আর ক্যাপশনে লিখব যে সকল জামাইরাই শুধু শ্বশুরদের কাছ থেকে নেয় না, কিছু কিছু জামাই আছে যারা শ্বশুরদেরকে দেয়ও।
আমার এই পোস্ট দেখে যেসব জামাইরা শ্বশুরদের কাছ থেকে শুধু নেয়, তারা একটু হলেও বুঝবে যে তারা এই কাজটা ঠিক করছে না। ঠিক আছে, তোলেন। জি আব্বা আসেন, আম্মা আসেন, আর আপনিও আসেন, সেলফি তোলেন। কি গরু মাংস, মুরগি, মাছ, সবজি, পেঁয়াজ, কি রে এত কিছু কেন রান্না করতেছিস? কেন রান্না করব? তোমাদের জন্য রান্না করতেছি, তোমার জন্য আর বাবার জন্য। কি বলিস এসব? এত খাবার আমরা খেতে পারবো? তুই জানিস না তোর বাবা আর আমার দুজনেরই ডায়াবেটিস, এত কিছু খাওয়া তো নিষেধ। সে কথা আমিও তোমাদের জামাইকে বলছি, কিন্তু সে তো নাছোড়বান্দা। সে বলছে একদিন খেলে কিচ্ছু হবে না, তোমাদের জন্য মিষ্টি, পান, রসগোল্লা অনেক কিছু আনতেছে, এগুলো তোমাদের খাওয়াবে। জামাইটা খুবই ভালো, খোলা মনের মানুষ। এরকম মানুষ এই যুগে পাওয়া কঠিন, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, এরকম মানুষ আমার মনে হয় না এই দুনিয়ায় আরেকটা আছে। যেইভাবে সে মানুষের উপকার করা শুরু করছে, আমার তো মনে হয় বাড়ি ঘর সবকিছু মানুষের দিয়ে আমাদের বলবে চলো আমরা গাছতলায় গিয়ে থাকি। হ্যাঁ, তুই চুপ কর তো, কি বলিস এসব? আমি তোকে হেল্প করি। না 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 না, প্রশ্নই উঠে না, তুমি এগুলো কোনো কিছু ধরবা না। সে যদি এসে দেখে তুমি রান্না বান্না করতেছো, আমাকে হেল্প করতেছো, তাইলে আমাকে জানে মাইরা ফেলবে। সে স্ট্রিক্টলি বলে দিয়ে গেছে বাবা মা যে কদিন আমাদের বাড়িতে আছে সে কয়দিন তারা খাবে আর ঘুমাবে। জামাইটা যে কি বলে না, সারাদিন খেলে আর ঘুমালে তো অসুস্থ হয়ে যাব। মন খোলা জামাই দেখে বিয়ে দিছো না, এখন অসুস্থ হলে আমার কি? দেখো মা, আমাকে আমার কাজ করতে দাও। তুমি রান্নাঘরে আসছো এটা দেখলে আরেক বিপদ হবে, তুমি যাও তো এখান থেকে, যাও। ঠিক আছে, আমার হেল্প লাগলে বলিস। কি করা যাবে এখন? জানি না, বুঝতেছি। আরে আরে মহসিন ভাই, কেমন আছেন আপনি? আছি, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ভাই, যে এলাকায় আপনার মতো পরোপকারী দিল খোলা মানুষ আছে, সে এলাকায় আমরা ভালো না থাকতে পারি? আমরা ভালো আছি, শুধু ভালো না, অনেক ভালো আছি। ভাইজান, আপনার সাথে দেখা হয়ে ভালো হইল। আমরা তো আপনারই খুঁজতেছিলাম। তা তোমরা আমার কেন খুঁজতেছিলা? ভাই, আমাকে ক্লাবের মধ্যে একটা ক্যারাম বোর্ড কিনবো আর 2-3 বান্ডিল টাস কিনবো, আর আমাকে ক্লাবের ফ্যানটাও নষ্ট হয়ে গেছে, একটা ফ্যান কিনবো। ভাই, গরমের মধ্যে তো আর টাস আর ক্যারাম বোর্ড খেলা যায় না, তাই কইতাছি আপনি আমাকে কিছু টাকা ডোনেশন করেন। তো তোমরা ক্যারাম বোর্ড খেলবা, তাস খেলবা, ফ্যানের বাতাস খাবা, আমি কেন ডোনেশন দিব? ভাই, আপনি তো আমাকে মহল্লার মধ্যে সবার বিপদ আপদে আগায় আসেন, সবারই সাহায্য সহযোগিতা করেন, তাইলে আমাকে একটু ডোনেশন দিলে সমস্যা কি? এই তো, এটা ঠিক বলছো। কেউ বিপদে পড়লে আমি তার সাহায্য করার চেষ্টা করি, কিন্তু ফালতু কাজে এই মহসিন একটা টাকা খরচ করে না। তোমরা সারাদিন ক্যারাম বোর্ড খেলো, স্কুল কলেজ ফাঁকি দিয়া পোলা পাই নাই সেখানে ক্যারাম বোর্ড খেলে, আর তাস খেলার নামে যে জোয়ার আসর বসাও, এই খবর আমার কাছে নাই মনে করছো? সব জানি আমি। শোনো, এখনো সময় আছে, এইসব বাদ দাও। এই মহল্লার মধ্যে ক্লাব না, পারলে একটা লাইব্রেরি দাও, সেখানে বই থাকবে, মানুষজন এসে বই পড়বে, জ্ঞান অর্জন করবে। আর যদি লাইব্রেরিটা করতে পারো, তোমরা এসে আমার কাছে ডোনেশন চাইতে হবে না, আমি নিজে গিয়ে তোমাদের ডোনেশন দিব। ভাই, আপনি তো একটা ভালো বুদ্ধি দিচ্ছেন। ঠিক আছে ভাই, ক্লাব বাদ, আমরা মহল্লার মধ্যে একটা লাইব্রেরি দিব। ঠিক আছে, ভেরি গুড। ভাই, এবার আসেন, আমাদেরকে চা খাওয়াবে। চলো। কেন আমি তোমাদের চা খাওয়াবো কেন? তোমাদের হাত আছে, পা আছে, সুস্থ সবল মানুষ। তোমরা চা ভিক্ষা করো কেন? কাজ করতে পারো না? কাজ করবা, টাকা কামাই করবা, সেই টাকা দিয়ে চা খাবা। ভাই, এটা আপনি কি কইলেন? আপনি মানুষের এত উপকার করেন, অথচ আমাকে এক কাপ চা খাওয়াইতে পারবেন না? আমি মানুষের বিপদে তারে সাহায্য করি, ফাও কাজে একটা টাকা খরচ করি না। যাও, কিছু ফালতু আলাপ নিয়ে আমার সামনে আসবো না। মহসিন ভাই হলো আসলে সলিড, বিপদে পড়লে মানুষের উপকার করে, কিন্তু ফালতু কাজে একটা টাকাও খরচ করে। আমরা তো ভাবতেছিলাম এমনিতে 2 হাতে টাকা উঠায়, কিন্তু কাজে ছাড়া বেকাজে কোনো টাকা খরচ।
ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। শোনো মমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে, কিছুই রবে না। ভাই গো একটু ভিক্ষা দিয়ে যান। শোনো মমিন মুসলমান, করি আমি নিবেদন, ভাই গো 2 টাকা দিয়ে যান। আল্লাহ গো আল্লাহ, আপনার জন্য দোয়া করি গো ভাই রে। শোনো মমিন মুসলমান, করি আমি নিবেদন, দুনিয়া ফানা হবে, কিছুই রবে না। শোনো মমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে। বাবা গো কত টাকা ভিক্ষা দিয়ে দাও। এই আপনাকে দেখতে তো সুস্থ সবল মানুষ মনে হয়, কাজ করে খেতে পারেন না, ভিক্ষা করেন কেন আপনি? না রে বাবা, আমি সুস্থ না, আমার পায়ের মধ্যে পছন ধরছে, হাঁটতে পারি না, কোনো কাজকর্ম করতে পারি না, এই কারণে ভিক্ষা করে খাই বাবা। কি পায়ে পচন ধরছে? পায়ে যদি সত্যি সত্যি পচন ধরে তাইলে ভিক্ষা তো দিবই, দরকার হইলে আপনার চিকিৎসার দায়িত্ব আমি নিব। আর যদি পায়ে পচন না ধরে তাহলে এমন মার দিব, 2 পা ভাঙ্গে একদম হুইল চেয়ারে বসাই দিব মিথ্যা কথা বলার জন্য। দেখি দেখি কোথায় পচন ধরছে। বাবা বাবা দাঁড়া দাঁড়ো, দেখাইতেছি, তুমি তো বিশ্বাস করো না। এই যে দেখো বাবা, এই যে। আহারে কি অবস্থা, পায়ে তো সত্যি পচন ধরছে। আপনি এইভাবে যে রয়েছেন, চিকিৎসা করেন না কেন? আপনি কোনো চিন্তা করেন না, আপনার চিকিৎসার দায়িত্ব আমি নিলাম, আমি আপনার চিকিৎসা করাবো। আপনার কিছু টাকা দিয়ে যাই। থাক বাবা, ভিক্ষা দিতে হইব না। বাবা গো অনেক দিন ধরে না ভালো মন্দ কিছু খাই না, তুমি কি আমার একটু গরুর মাংস দিয়ে ভাত খাওয়াইতে পারবা হোটেল থেকে? আরে বাইরের হোটেল রেস্টুরেন্টের খাবারের মধ্যে দুনিয়ার ভেজাল, ওগুলা খাইলে দেখা গেল যে পেট ভরে খাইতে গিয়ে পেট খারাপ হইলো, পরে 2-3 দিন বিছানা থেকে উঠতে পারলেন না, কাজকর্ম বন্ধ, খাওয়া দাওয়া সব বন্ধ। হায় হায়, এটা কি কইতেছো বাবা? হোটেলের খাওয়ানো এত ভেজাল, তাইলে কি আমার এই গরুর মাংস দিয়ে ভাত খাওয়া হইব না? আরে কেন হবে না, অবশ্যই হবে। শোনেন, আমাদের বাসায় মেহমান আসছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার বউ আজকে অনেক ভালো মন্দ রান্না করছে, ভাত, পোলাও, বিরিয়ানি, গরুর মাংস, মুরগির মাংস, সব ধরনের খাবার রান্না করছে। আজকে দুপুরে আপনি আমার সাথে আমাদের বাসায় খাবেন। কি কও বাবা? আমি তোমার লগে তোমার বাড়িতে গিয়া দুপুরবেলা খাওন খামো? অবশ্যই আমার সাথে আমাদের বাসায় গিয়ে খাবেন, কারণ আজকে আপনি আমার মেহমান। চলেন আমার বাসায় চলেন। আল্লাহ তোমার বাসায় রাখুক বাবা, আমার মতো একটা ভিক্ষুক রে তুমি তোমার বাড়ির মেহমান কইতেছো, অথচ মানুষের কাছে ভিক্ষা চাইতে গেলে ভিক্ষা তো দেয় না, আত্মীয়টা দেয়, গালাগালি করে। বাবা গো আল্লাহ তোমার অনেক হায়াত দারাজ করুক, তুমি অনেক ভালো মানুষ, তুমি অনেক মন খোলা মানুষ। বাবা গো তুমি যদি কিছু মনে না করো, ওই আমার লগে আরো কতগুলি ভিক্ষুক আছে, তারাও না অনেক দিন ধরে ভালো মন্দ কিছু খায় না, ওদেরও ভালো মন্দ খাওয়ার অনেক স্বাদ, ওদের কি আমি একটু ফোন করে আইতে কমু? আরে সমস্যা নাই, আমার বউ কম রান্না করে নাই, বেশি করে রান্না করছে। আপনি ফোন দিয়ে সবাই আসতে বলেন, সবাই খায় যাক, অসুবিধা কি? আল্লাহ আল্লাহ তোমার বাঁচায় রাখুক বাবা, তোমার মতো এরকম মন খোলা মানুষ চারিদিকে বড়াই দিক। তারা আমি ফোন করতেছি। হ্যালো, ও জামাল, আরে একটা মন খোলা বাপজানের সাথে দেখা হয়েছে, খুবই ভালো মনের মানুষ। আমগো আজকে দুপুরবেলা হ্যাঁ বীজের বাড়িতে নিয়ে খাওয়াইবো। তোরা সব কটা মিলাইয়া পড়। কি কইলি? আলেয়ার মা? না না, আলেয়ার মারে আনন্দের দরকার নেই, আলেয়ার বাপরে নিয়ে আয়। হ্যাঁ নিয়ে আয়, নিয়ে সবাই নিয়ে আয়। ওই যে 4 নম্বর সেক্টর আছে না, ওই মাথায় আয়, আমি ওখানে তার জন্য দাঁড়াইতেছি। চলেন চলেন চলেন। শোনেন, খাওয়া দাওয়া শেষ করে আমি আপনার ডাক্তার দেখাবো। এই যে পায়ের মধ্যে যেটা নিয়ে ঘুরতেছেন, এটা তো ভালো না, যে কোনো সময় পা ক্ষতি হইতে পারে। মারে এখন দিস না, জামাই আসুক একসাথে খাই। আরে একসাথেই তো খাবো, জাস্ট বেড়ে রাখতেছো, চলে আসবে। বাবা তোমাকে কি অবস্থা, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে নাকি? আরে না, এই তো জামাই বাবাজি চলে আসছে, বসো জামাই বাবা, আমরা একসাথে বসে খাই। আরে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। একদম ঠিক বলছেন আব্বা, সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। এই জন্য আমি সাথে করে মেহমান নিয়ে আসছি। কি বলো, মেহমান নিয়ে আসছো? কে মেহমান? আরে নিশ্চয়ই তোর ছোট খালার খালুকে নিয়ে আসছে। বাবাজি তাহলে তাদের বাইরে দাঁড় করে রাখছো কেন, ভেতরে আসতে বলো। জি আচ্ছা আম্মা,
এই কই আপনারা আসেন সবাই। আমার আল্লাহ নবীজির নাম দিলে বারাসায় আমার আল্লাহ নবীজির আল্লাহ গো কত খাও। এই চুপ করেন। এই তুমি না বললো মেহমান আসছে, এরা তো সব ফকির মিসকিন। আরে এই ফকির মিসকিন তো আজকে আমাদের মেহমান, আমাদের সাথে একসাথে বসে খাবে। একদম ফালতু কথা বলবা না। এই ফকির মিসকিন আবার মেহমান হয় কিভাবে? শিরিন মাথা ঠান্ডা করতো তুই। জামি বাবাজি, ফকির মিসকিন কেন বাসার ভিতরে নিয়ে আসছো? আব্বা, বাসায় মানুষ মেহমান কেন নিয়ে আসে? খাওয়ার জন্য। তারা আমাদের বাসায় খাওয়ার জন্যই আসছে। জানো শিরিন, ওনারা অনেক দিন ধরে গরুর মাংস দিয়ে ভাত খায় না। তুমি তো আজকে গরুর মাংস, খাসির মাংস আর কত কিছু রান্না করছো। তাড়াতাড়ি দাও, ভাইরা পেট ভরে খাক। তারা এইসব খাবে বললেই হইল। এই খাবারগুলো আমি আমার বাবা মার জন্য রান্না করছি, তারা এগুলা খাবে। এইসব ফকির মিসকিনকে আমি এত কষ্ট করে রান্না করা খাওয়া খাইতে পারবো না। এই আপনারা বেরোন তো, বেরোন। বাবাজি, আমরা কি সত্যি সত্যি চলে যাবো? এত মজার মজার খাওন, কি সুন্দর গ্রান বাইরেছে, আমার তো যাইতে মন চাইতেছে না। আপনারা কোথাও যাবেন না, আপনারা আমার সাথে বসে খাবেন। শিরিন, আমি বলতেছি সবাইকে খাবার বেড়ে দাও, সবাই আমাদের সাথে বসে খাবে। আরে কি বলে জামাই, এই ফকির মিসকিন আমাদের সাথে বসে খাবে কেন? আমাদের খাওয়া শেষ হলে যেটা থাকবে সেটা ওরা খাবে। আম্মা, তারা ফকির মিসকিন, রাস্তার কুকুর বিড়াল না যে আমাদের বেঁচে যাওয়া খাবার তারা খাবে। আমরা তো 3 বেলা পেট ভরে খাই, ওনারা 3 বেলা পেট ভরে খাইতেও পারে না। এই জন্য আজকে আমার সামনে বসে পেট ভরে ওনারা খাবে আর মন ভরে আমার জন্য দোয়া করবে। মহসিন, আমার কোনো দোয়া লাগবে না। তুমি ওনাদেরকে বাসা থেকে বাইর করো তো, আমার বিরক্ত লাগতেছে ওনাদেরকে দেখে। শিরিন, দোয়া যে কত মূল্যবান সেটা মরার পরে বুঝবা। তুমি মরে গেলে তোমার সাথে টাকা পয়সা, ধন সম্পত্তি, খাওয়া, অহংকার কিছুই যাবে না, যাবে শুধু এই দোয়াটা। সেই জন্য তোমার দোয়া নাও লাগতে পারে, কিন্তু আমার দোয়া লাগবে। ভাইরা, আপনারা হাতটা ধুয়ে আসেন, সুন্দর করে আমার সাথে বসে খাবেন। জামাই বাবাজি, এইবার কিন্তু তুমি বাড়াবাড়ি করতেছো। এইসব ফকির মিসকিনের সাথে বসে আমি কোনোদিনই খাবার খাবো না। আমিও খাবো। আপনাদের যদি তাদের সাথে বসে খেতে এতই সমস্যা হয়, আপনারা বেডরুমে চলে যান। শিরিন, আব্বা আমাকে বেডরুমে খাবার দাও, আর ওনারা আমার মেহমান, ওনারা ডাইনিং রুমে বসেই খাবে। কি বলতেছো তুমি? আমার আব্বা আম্মা বেডরুমে গিয়ে খাবে, ফকির মিসকিনগুলো ডাইনিং টেবিলে বসে খাবে? মহসিন, তোমার কাছে কি আমার আব্বা আম্মার থেকে এই ফকির মিসকিনগুলো বড়? কি বলো শিরিন, আব্বা আম্মার চেয়ে ফকির মিসকিন আমার কাছে বড় হবে কেন? তবে এই মুহূর্তে আব্বা আম্মাও আমার বাড়ির মেহমান, আর ওনারাও আমার বাড়ির মেহমান। তাই সবাই আমার চোখে সমান। আর আমি মহসিন বেঁচে থাকতে এই ফকির ভাইরা পেট ভরে খাইতে পারবে না, এটা হইতে পারবে না। বুঝতে পারছি ভাইরা আমার, আপনাদেরকে কেউ খাবার দিবে না, নিজেদের খাবার নিজেদের নিতে হবে। পছন্দ মতো খান। এখানে থাকা যাবে না, চলো বাড়িতে চলো। চলো না, হ্যাঁ, সুন্দর করে খান, আস্তে আস্তে খান। পেট ভরে খান, পেট ভরে খান। আমরা একটা পোলাও নেন। এই ডিমটা সব আইটেমই মজা হয়েছে। আমার বউর হাতের রান্না খুবই মজা। বাবাজি, এত বড় রোস্ট কোনোদিন পাই নাই। পেট ভরে খান, পেট ভরে খান। গরুর মাংস খান, তুমি না। আমার পরিবারের জন্য দোয়া করেন। খাবার নষ্ট করা যাবে না, খাবার পরে কিভাবে? আল্লাহ গো, বাবাজি অনেক দোয়া দোয়া করতে হবে। আল্লাহ কি খাওয়াটা দিচ্ছে আল্লাহ, বাবাজি যেন বেশি বেশি করে খাওয়াতে পারে। আরে হারুন চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা মহসিন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো চাচা, হঠাৎ কি মনে করে আমার বাসায়? আসেন, ভিতরে আসেন। না না, আজকে যাব না, আমি আসছি তোমার একটু দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দিতে? কিসের দাওয়াত চাচা? আমার ছোট মেয়ে শিউলি, ওই যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, তুমি যে ডাক্তারের সব খরচ দিচ্ছিলা, রক্ত দিয়ে তুমি ওর জীবন বাঁচাইছিলা, ওর কথা কি তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। শিউলি এখন কেমন আছে চাচা? খুব ভালো আছে বাবা, ওর বিয়ে ঠিক করছি আগামী শুক্রবার। তুমি হলো ওই বিয়েতে আমার প্রধান মেহমান, তুমি আর বৌমা অবশ্যই আসবা। নসিবে থাকলে 4টা ডাইল ভাত খাইবা, আমার মায়ের একটু দোয়া করে যাবা।
চাচা কি যে বলেন না, শিউলির বিয়ে আর আমি আসবো না? আমি অবশ্যই আসবো। না না মহসিন, তুমি একা এলে কিন্তু হইব না, বৌমারের সাথে করে নিয়ে আইবা। ঠিক আছে চাচা, আপনার বৌমাকে সাথে করে নিয়ে আসবো। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসেন, ভিতরে আসেন। না না বাবাজি, এখন আর ভিতরে যাবো না, আর কয়েকজনের দাওয়াত দিতে হবো তো, আমি এখন যাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন, সবার একটু খোঁজ খবর রাখবি, কার কি লাগবে না লাগবে, খাওয়ান দাওয়ান সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখে দেখে রাখিস আর কি। হ্যাঁ, ছবি টবি তুলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মহসিন বাবা, তুমি আসছো? ও বৌমারে নিয়ে আসছো? ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক খুশি হয়েছি, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তাইলে আর দেরি করে লাভ কি? কাজী সাহেব, বিয়ের কাম শুরু। বসো বাবা, বসো বসো। কাজী সাহেব দাঁড়ান, বিয়ে হইব না। কেন বাবা, কি হয়েছে? কি হয়েছে আপনি জানেন না? বিয়া ঠিক করার সময় আপনার সাথে কি কথা হয়েছিল? কথা হয়েছিল মেয়ের হাত, কান, গলা, নাক সবকিছু স্বর্ণের আপনি দিবেন, আমার ছেলের স্বর্ণের আংটিও আপনি দিবেন। এখন তো দেখি মেয়ের হাত, কান, গলা সবকিছু খালি স্বর্ণের গয়নাগাটি কই? হ্যাঁ, কি হয়েছে? আপনি চুপ করে দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনি কি কোনো কিছু ম্যানেজ করতে পারেন নাই? হ্যাঁ, বিআইন, স্বর্ণ অলংকার কেনার জন্য টাকা জোগাড় করতে পারি নাই, তবে আমি আপনাকে কথা দিতেছি, বিয়ের এক মাসের ভিতরে আপনাকে যা যা স্বর্ণ অলংকার দেওয়ার কথা ছিল আমি দিয়ে দেব। আপাতত বিয়েটা হয়ে যেতে দেন। এই সমস্ত কথা কয়ে কোনো লাভ নেই, এই সমস্ত কথা চিরা ভিজবো না। আমি ভালো করে জানি কোনো মতো বিয়েটা হয়ে গেলে আপনি স্বর্ণ অলংকার তো দূরের কথা, একটা নতুন শাড়িও দিতে পারবেন না। শোনেন, আমি সাফ কইয়া দিতেছি, আমার মা যা যা কইছে এই স্বর্ণ অলংকার দিবেন, তারপরে বিয়ে হইব, নাইলে এই বিয়ে আমি করুম না। আচ্ছা ভাই, আপনি আমার একটা কথা বলেন তো, আপনি কি স্বর্ণ অলংকার বিয়ে করতে আসছেন নাকি শিউলিকে বিয়ে করতে আসছেন? কেন, শিউলিকে বিয়ে করতে আইছি? যেহেতু শিউলিকে বিয়ে করতে আসছেন, শিউলিকে বিয়ে করেন। হারুন চাচা তো বললো সে এক মাসের মধ্যে সবকিছু ব্যবস্থা করার চেষ্টা করবে। উনি তো গরিব মানুষ, উনি যতটুকু পারছে, তার সামর্থ্যে যতটুকু কুলাইছে, সে তো সবকিছু আয়োজন করছে। এখন ভাই আর ঝামেলা করেন না, বিয়েটা পড়ায় ফেলেন। আপনি মাঝখানে নাক গলাইতেছেন কেন? আমি কথা বলতেছি এখানে, আপনি নাক গলাইতেছেন কেন? হ্যাঁ, আমি আবারও কয়ে দিতেছি, স্বর্ণ অলংকার পাইলে আমি আমার ছেলের এখানে বিয়া করামু, নাইলে আমি বিয়া করামু না। দেখেন খালাম্মা, আপনি একজন মেয়ে মানুষ, একজন মেয়ে হয়ে আপনি কি পারবেন আরেকটা মেয়ের বিয়ে ভেঙে দিতে? যদি মেয়েটার বিয়ে ভেঙে যায়, মেয়েটার কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন? তার বাবার কি অবস্থা হবে? সমাজে এই মেয়েটা কোনোদিন মাথা উঁচু করে বাঁচতে পারবে না, সবাই তাকে আজে বাজে কথা বলবে, তার বাবার মান সম্মান যাবে। আবার এমন হইতে পারে এই মেয়েটার কোনোদিন বিয়েই হবে না। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় সর্বনাশ করবেন না। স্বর্ণ অলংকার, গহনাগাটি সময় মতো সব পেয়ে যাবেন, আপাতত বিয়েটা সেরে ফেলেন। আরে বাপরে বাপ, আমি তো দেখতেছি এই মায়ার বাপ আর মায়ার লেগা আপনার খুব মায়া, তাই না? এতই যখন আপনার মায়া, তাইলে ওই স্বর্ণ অলংকার আমরা যেটা চাইতাছি সেটা আপনি দিয়ে দেন, তাইলে তো ঝামেলা মিটে যায়। আব্বা, আমি এই বিয়ে করব না, তুমি এই বিয়ে বাদ দিয়ে দাও। স্বর্ণ অলংকারের জন্য একটা মানুষ তোমাকে এই ভরা মজলিসে অপমান করবে, এটা আমি সহ্য করতে পারতেছি না। আমার এই বিয়ে লাগবে না, তুমি এই বিয়ে বন্ধ করো। মা, তুমি একটা ফকিন্নির মায়ের লগে আমার বিয়ে ঠিক করছো। এই ফকিন্নি স্বর্ণ অলংকার তো দূরের কথা, একটা কানা করিও দিতে পারবো না। একদম ঠিক কথা বলছস, আবার আরো খোঁজ খবর নিয়ে এই বিয়ে ঠিক করা উচিত ছিল। চল এখান থেকে, চল চলো। সামান্য স্বর্ণের জন্য তুই বিয়ে ভেঙে চলে যাবি, একটা মেয়ের জীবন নষ্ট করবি? তুই তো মানুষ না, তুই একটা পশু। এই, তুই মারা গেলে স্বর্ণ গয়না কি তোর সাথে যাবে? এই স্বর্ণ গয়না নিয়ে কি তুই কবরে যাবি? আমি তোরে স্বর্ণ গয়না সব দিতেছি, তারপর তুই বিয়ে না করে এখান থেকে যাইতে পারবি না। শিরিন, তোমার স্বর্ণ গয়না সব খুলে দাও তো। কি বলতেছো? আমার স্বর্ণ গয়না খুলে দিব কেন? তোমার এই গায়ের গয়নাগুলো আমি ফকিনের বাচ্চারে দিব, কারণ এই ফকিনের বাচ্চায় গয়না ছাড়া বিয়ে করবে না। আমি মহসিন বাইচা থাকতে আমার সামনে গয়নাগাটির জন্য একটা মেয়ের বিয়ে ভেঙে যাবে, এটা আমি হইতে দিব না। দাও তোমার গয়নাগাটি খুলে দাও। অসম্ভব, আমার গয়নাগাটি আমি খুলে দিতে পারবো। একদম ফালতু কথা বলবো না, যেটা করতে বলছি সেটা করো, তাহলে খুব খারাপ হবে কিন্তু।
স্বর্ণ গয়না। এখন শিউলির বিয়ে করতে কোনো আপত্তি আছে? স্বর্ণ অলংকার যখন পাইছি তখন আর আমার এই বিয়াতে আপত্তি নাই, আমি রাজি। আমার ওই বিয়াতে আর কোনো আপত্তি নাই। একটা কথা মনে রাখিস, আমি মহসিন আমার বউয়ের গয়না খুলে আমি তোরে দিছি। বিয়ের পরে যদি শিউলি কোনো কমপ্লেন তার বাবার কাছে করে, তোর একদম জানে মেরে ফেলাম, আর তোর মারে কিন্তু আমি গাইরা ফেলাম একদম। কাজী সাহেব বিয়ে পড়ার। মহসিন বাবা, তোমার ঋণ আমি কিভাবে শোধ করবো বাবা? তুমি আজকে আমার মান সম্মান বাঁচাইল না বলো বাবা। কবুল। কবুল। জামাই বাবাজি, তোমার আমি শেষবারের মতো জিজ্ঞেস করতেছি, তুমি কি এইসব পাগলামি বন্ধ করবা? কি পাগলামি করলাম যে পাগলামি বন্ধ করব? কি পাগলামি করছো তুমি জানো না? হ্যাঁ, মানুষের প্রতি তোমার এত দয়া কেন? তুমি তো পারলে তোমার বাড়ি ঘর সবকিছু মানুষকে দিয়ে দাও। তোমার বউ আবার মেয়ে, তার গায়ের থেকে গহনা খুলে তুমি আরেকজনকে দিয়ে দিছো। কিন্তু সুস্থ মানুষ এগুলো করতে পারে? আব্বা, গহনাগুলো না দিলে মেয়েটার বিয়ে ভেঙে যেত, মেয়েটার জীবনে একটা কলঙ্ক লাগতো, তার সারাটা জীবন নষ্ট হয়ে যেত। মেয়েটার বাবার মান সম্মান যাইতো, দুঃখ কষ্টে মেয়েটার বাবা মারা যেতে পারতো, এমনকি মেয়েটা আত্মহত্যাও করতে পারতো। আমার কিছু গহনা দেওয়াতে মেয়েটার বিয়ে হয়েছে, মেয়েটার বাবার মান সম্মান পাচ্ছে, মেয়েটা একটা সংসার পাইছে। আপনার তো আমাকে ধন্যবাদ দেওয়ার কথা, তা না বলে উল্টা আপনি বলতেছেন আমি পাগলামি করতেছি। অবশ্যই তুমি পাগলামি করতেছো, তুমি একটা আস্ত পাগল। কি বললো শিরিন? আমি পাগল? হ্যাঁ, অবশ্যই পাগল। কারণ তুমি পাগল না হইলে ঘরের মধ্যে ফকির মিসকিন ডাইকা নিয়ে আসতা না। তুমি যদি পাগল না হইতা তাহলে নিজের বউয়ের রক্ত আরেকজনকে দান করাইতা না। তুমি যদি পাগল না হইতা আমার গয়নাগাটি সবকিছু খুলে আরেকজনকে দিয়ে দিতা না। আমার প্রতি তোমার কোনো মায়া ভালোবাসা নাই, তোমার সব মায়া ভালোবাসা হচ্ছে বাইরের মানুষের প্রতি। অনেক হয়েছে, আর না। তোমার আমি সাফ সাফ আজকে বলে দিতেছি, আজকের পর থেকে তুমি পরিবারের মানুষ ছাড়া অন্য কারো প্রতি দয়া দেখাইতে পারবা না, অন্য কারো মানুষকে উপকার করতে পারবা না, অন্য কারো বিপদ আসলে ওখানে ছুটেও যাইতে পারবা না। নিজেকে নিয়ে থাকবা, নিজের বউ নিয়ে থাকবা, নিজের পরিবার নিয়ে থাকবা। আমার মেয়ে ঠিক কথাই বলছে। বিয়ে শাদীর আগে যা করছো করছো, এখন বিয়ে করছো, তোমার বউ আছে, সংসার আছে, বউয়ের কথা ভাববা, সংসারের কথা ভাববা, অন্যের চিন্তা বাদ দাও। আমাকে মাফ করবেন আম্মা, মানুষের চিন্তা আমি বাদ দিতে পারবো না। আমি যতদিন বেঁচে আছি আমার সাধ্যমতো মানুষকে সাহায্য করবই, কারো বিপদ দেখলে আমি এগিয়ে যাবই। তুমিও কান খুলে শুনে রাখো, আমি তোমার সাথে সংসার করব না। ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু মানুষের বিপদে এই মহসিন এগিয়ে যাবেই। ঠিক আছে, তাহলে তুমি মানুষকে নিয়েই থাকো। আমার মেয়েকে তোমার কি দরকার? আমার মেয়ে ঠিকই বলছে, তুমি আসলে একটা পাগল, আর একটা পাগলের সাথে আমার মেয়ে সংসার করুক সেইটা আমি চাই না। তুমি এখন থেকে মানুষকে নিয়েই থাকো, তোমার বউয়ের দরকার নাই। আমি এই মুহূর্তে আমার মেয়েকে সাথে করে নিয়ে যাব। মাসিরিন, আয় চল আমাদের সাথে, আয়। একদম কথা বলি, একদম কলা ফলা কই দিলাম। আমার বাড়িতে কেন হচ্ছেন? আমরা ঢাকায় খবরদার একটা কথা কবি না, কথা বলে একদম জানে বেরালাম।
আমাদের ছেড়ে দাও বাবা, আমাদের কোনো ক্ষতি করো না, আল্লাহর দোহাই লাগে। ঠিক আছে, কোনো ক্ষতি করবো না। বাসার আলমারির চাবি দেন, তাড়াতাড়ি দেন। টাকা পয়সা স্বর্ণ গয়না সব লয় আমরা যামগা, আপনাকে কোনো ক্ষতি করবো না, চাবি দেন। বাবা রে, আমার শাশুড়ি আমার গয়নাগুলো দিছে, ওইগুলা নিও না বাবা, আল্লাহর দোহাই লাগে, ওইগুলা নিও না। একদম চুপ কর, যা কইছি তাড়াতাড়ি কর। আলমারির চাবি যদি না দেস তোদের ঘাট থাকবে, এমন কোপ দিব কল্লা থাকবে না। চাবি দিয়ে দাও, চাবি দিয়ে দাও, চাবি দিয়ে দাও। তুই সেটা যাই, তুই সেটা আলমারির ভিতরে চাবিটা লই লে। আমি আসতে চুপ। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এখনো কান্নাকাটি একদম বাবা বলছেন দেখো বাড়িতে টাকায় পড়ছে, আমাদেরকে বাঁচাও বাবা, বাঁচাও। এই তুই একলা এসে জগরে বাঁচাইতে, তোরে বাঁচাইবো কেনা? আমি একলা আসি নাই। একলা আসলি কাটে লিস। আব্বা আম্মা, এখন বুঝতে পারতেছেন বিপদে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের উপকার করা কতটা গুরুত্বপূর্ণ? আজকে যদি এই মানুষগুলো আপনাদের বিপদে আপনাদের পাশে এসে না দাঁড়াইতো, তাহলে ডাকাতেরা সারা জীবন আপনি যে কষ্ট করে উপার্জন করছেন, যা আয় করছেন, সবকিছু নিয়ে যেত। এমনকি যাওয়ার আগে আপনাদের তিনজনকে এখানে মেরে ফেলতে পারত। শুধু এই মানুষগুলো আপনাদের পাশে এসে দাঁড়াইছে বলে আপনারা প্রাণে বেঁচে গেছেন। আপনাদের অর্থ সম্পদ সহি সালামতে আছে। শিরিন, তুমি আমাকে বলছিলে আমি নাকি পাগল, এই জন্য আমি মানুষের বিপদে ঝাঁপায় পড়ি, তাদের উপকার করি। আমি পাগল না শিরিন, আমি সুস্থ স্বাভাবিক মানুষ। আমি কেন মানুষের উপকার করি জানো? আমার বাবা মা খুব গরিব ছিল, কোনোদিন আমাকে দুই বেলা পেট ভরে খাওয়াইতে পারে নাই। আমার একটা বোন ছিল, টাকার অভাবে ভালো পাত্রের কাছে আমার বোনের বিয়ে দিতে পারে নাই, এই জন্য একটা নেশাখোরের কাছে বিয়ে দিছিল। সে নেশাখোরটা টাকার জন্য আমার বোনকে অত্যাচার করতে করতে মেরে ফেলছে। আমার বড় বোন মারা যাওয়ার পর আমার বাবা মা যখন তার লাশটা দেখলো, তারপর আমার বাবা মা অসুস্থ হয়ে যায়। আমি তাদের কোনো চিকিৎসা করাইতে পারি নাই, খাবারের ব্যবস্থা করতে পারি নাই। টাকার অভাবে আমার চোখের সামনে আমার বাবা মা ধুকে ধুকে বিনা চিকিৎসায় মারা গেছে। সেদিন আমার বাবা মায়ের লাশের সামনে দাঁড়ায় আমি মনে মনে প্রতিজ্ঞা করি, আমার যদি কখনো টাকা হয়, আমার চোখের সামনে বিনা চিকিৎসায় আমি কাউকে মরে যেতে দিব না, কোনো মানুষকে আমি না খেয়ে থাকতে দিব না, কোনো বোনকে টাকার জন্য তার বিয়ে ভাঙতে দিব না। যেখানে যার বিপদ দেখব সেখানে তার পাশে গিয়ে দাঁড়াবো। শিরিন, তুমি শুধু একা ভালো থাকলে চলবে না, তোমার আশেপাশের মানুষগুলো ভালো আছে কিনা সেটাও দেখতে হবে।
তুমি শুধু একা পেট ভরে খেলে চলবে না, তোমার আশেপাশের মানুষগুলো দুমুঠো খেতে পারছে কিনা সেটাও দেখতে হবে। আমাদের সমাজের বড় লোকরা যদি গরিবদের পাশে গিয়ে দাঁড়াতো, তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিত, তাহলে এই সমাজে এই দেশের কোনো মানুষের দুঃখ কষ্ট থাকতো না, কোনো অভাব থাকতো না। না খেয়ে একটা মানুষও মারা যেত না, বিনা চিকিৎসায় কেউ মারা যেত না। দেশের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাইকারী সহ সব ধরনের অপরাধ কমে যেত। কারণ মানুষ জন্ম থেকে চোর, ডাকাত, ছিনতাইকারী হয়ে জন্মায় না। তার অভাব, তার পরিস্থিতি তাকে চোর বানায়, ডাকাত বানায়। আব্বা, আজকে যে আপনার বাসায় ডাকাতি করতে আসছিল, আপনার কি মনে হয় তারা সবাই ডাকাত? তারা ডাকাত না, তারা অভাবী, তারা বেকার, তারা কোনো কাজকর্ম পায় না, তারা পেটের দায়ে ডাকাতি করতে আসছিল। তাদের সন্তানের মুখে 2 বেলা খাবার তুলে দেওয়ার জন্য ডাকাতি করতে আসছিল। অথচ যাদের টাকা আছে তারা যদি এই মানুষদের খোঁজ নিত, তাদের কাজের ব্যবস্থা করে দিত, এরা কিন্তু ডাকাতি করতে আসতো না। আব্বা, মানুষের উপকার করে যে শান্তি পাওয়া যায়, মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে যে শান্তি পাওয়া যায়, কোটি টাকা খরচ করেও সেই শান্তি আপনি কখনোই পাবেন না। তাই আমি যতদিন বেঁচে আছি মানুষের বিপদে পাশে দাঁড়াবো, মানুষের উপকার করব। আর তাতে যদি তুমি আমার সংসার না করো, আমার কোনো দুঃখ নেই, কোনো আক্ষেপও নেই। আপনারা চলেন। দাঁড়াও, আমি আজকে বুঝতে পারতেছি তুমি কত বড় মনের একজন মানুষ। এরকম একটা মানুষকে আমি আমার জীবনে পেয়ে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। তোমার মতো স্বামী পাওয়া একজন নারীর জন্য অনেক গর্বের। তুমি যেভাবে মানুষের উপকার করতেছো, সেইভাবে সারা জীবন মানুষের বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়াবা। আমি তোমাকে আর বাধা দেব না। আর আমি তোমার পাশে আছি। আজকের পর থেকে তোমার সাথে আমিও মানুষের বিপদে গিয়ে দাঁড়াবো, তাদের উপকার করার চেষ্টা করব। আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার এই হাতটা ধরে সারাটা জীবন তোমার সাথে বাঁচতে চাই। জামাই বাবাজি, তুমি আমারও চোখ খুলে দিছো। এখন থেকে আমি তোমার সাথে সারা জীবন মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করব। আমার সাধ্য অনুযায়ী মানুষের উপকার করার চেষ্টা করব। আমি তোমার কথা দিতেছি। ধন্যবাদ আব্বা। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি না বুঝে তোমার অনেক খারাপ খারাপ কথা বলছি। আমারে মাফ করে দিও। তুমি এত মহৎ কাজ করতেছো, তুমি মহান একজন মানুষ, এটা আমি আগে বুঝতে পারি। আম্মা, আপনাদের কারোর প্রতি আমার কোনো রাগ অভিমান নাই। তবে যদি পারেন যার যার জায়গা থেকে সবাই মানুষের উপকার করবেন। একটা কথা কি, ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, কারণ এতে আছে 2000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ক্লিক ব্যাকআপ লাইট, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। একা ভালো থাকার মধ্যে, সুখে থাকার মধ্যে কোনো বাহাদুরি নেই, বরং সবাই মিলে ভালো থাকাই আসল সুখ। এই জন্যই তো কবি বলেছেন, সকলের তরে সকলে আমরা।